ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দেয়া ভাষণে 2023 সালের হামাসের হামলার তীব্র নিন্দা। গাজা ইস্যুতে নিশ্চুপ মোদিকে প্রকৃত বন্ধু আখ্যা নেতানিয়াহুর। শীতকালীন ঝড়ে ভেসে গেছে গাজার হাজারো অস্থায়ী তাঁবু, বাসিন্দাদের ভোগান্তি চরমে। বেত লাহিয়া ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ 2 ফিলিস্তিনি নিহত। কিউবার জলসীমায় কোস্ট গার্ডের হামলায় 4 জন নিহত, আহত 6। যুক্তরাষ্ট্রের নিবন্ধিত স্পিডবোট থেকে ছোড়া হয় গুলি, দাবি হাভানার। তদন্তের ঘোষণা ওয়াশিংটনের। 5 বছরে গড়ালো ইউক্রেন যুদ্ধ, লক্ষ্য অর্জনে ব্যর্থ রাশিয়া, দাবি জেলেনস্কির। পশ্চিমা গোয়েন্দা সংস্থার মদতে নস্যাৎ হচ্ছে শান্তি প্রক্রিয়া, অভিযোগ পুতিনের। বিশ্ব বাণিজ্যে অস্থিরতার মাঝে বেজিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় বার্লিন। সেই সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক। শতাধিক এয়ারবাস কেনার ঘোষণা চীনের। এবার মুখোমুখি সংঘাতে জড়ালো পাকিস্তান আফগানিস্তান, সীমান্তে ভারী অস্ত্র নিয়ে আক্রমণ। খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত 7। জেনেভায় তেহরান ওয়াশিংটন তৃতীয় দফার বৈঠক আজ। সংলাপের আগে তেলবাহী জাহাজ ও প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই সামরিক শক্তির জানান দিল ইরান। উপকূলীয় এলাকায় ব্যাপক মহড়া। যুদ্ধ হলে তেহরানের বিরুদ্ধে দ্রুতই জয় পাওয়া সম্ভব, দাবি ট্রাম্পের। ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে 2023 সালের হামাসের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় 70,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণহানি নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তিনি। স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় সফরে ইসরায়েল পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর লাল গালিচা সংবর্ধনা আর উষ্ণ আলিঙ্গনে তাকে বরণ করে নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বিমানবন্দরে মোদীকে দেয়া হয় গার্ড অফ অনার। পরে সেখান থেকে 2 নেতা যান জেরুজালেমে। নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নরেন্দ্র মোদী। 2 নেতার বৈঠকে উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বৃদ্ধির নানা দিক। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিতে যান ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী নিজ ভাষণে 2023 সালের 7 অক্টোবরের হামাসের হামলার শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তবে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘ ভাষণের কোথাও গাজায় নিহত হাজার হাজার শিশু ও নিরপরাধ মানুষের কথা একবারও উল্লেখ করেননি। ভারতের জনগণের গভীর সমবেদনা প্রতিটি হারানো প্রাণের জন্য এবং সেই প্রতিটি পরিবারের জন্য যাদের পৃথিবী 7 অক্টোবরের হামাসের বর্বর সন্ত্রাসী হামলায় তছনছ হয়ে গেছে। আমরা আপনাদের ব্যথা অনুভব করি, আমরা আপনাদের শোকের অংশীদার। এই মুহূর্তে এবং পরবর্তী সময়েও ভারত দৃঢ় প্রত্যয়ের সাথে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। নেসেটে ভাষণ শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলি পার্লামেন্টের সর্বোচ্চ সম্মাননা স্পিকার অব দ্য নেসেট মেডেলে ভূষিত করা হয়। মোদী বিশ্বের প্রথম নেতা যিনি এই সম্মাননা পেলেন। ইসরায়েলের প্রতি মোদীর এমন অবস্থানকে নেতানিয়াহু প্রকৃত বন্ধুত্ব বলে সাধুবাদ জানিয়েছেন। নিজ ভাষণে তিনি বলেন, ভারত কোনো অজুহাত না দিয়েই ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। তেহরানের বিরুদ্ধে যুদ্ধে দ্রুত জয় পাওয়া সম্ভব বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কেনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ইরান। বৃহস্পতিবারের জেনেভার বৈঠকে বসার আগেই উপকূলবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, ড্রোন ও গোলাবর্ষণের মহড়া চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। মহড়াটি মূলত দক্ষিণ উপকূলকে কেন্দ্র করে হলেও ইরানের অন্যান্য অংশেও একই রকম মহড়া চলছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মহড়ায় ড্রোন, নৌযান, উভচরযান, স্থল থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও রকেট এবং আর্টিলারি ব্যবহার করা হচ্ছে। চীন থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কিনছে ইরান। এর মধ্যে এ বিষয়ে চুক্তির শেষ ধাপে পৌঁছে গেছে দেশ দুটি। আলোচনাটি সম্পর্কে অবগত এমন 6 ব্যক্তির বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, চীন থেকে দেশটির তৈরি জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্রুজ মিসাইল CM-302 কিনছে ইরান। সমরাস্ত্র বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্র পাওয়ার পর সাগরে যে কোনো অস্ত্র বা রণতরী ধ্বংস করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। যদিও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তখত রাভানচি জানিয়েছেন, তেহরান যত দ্রুত সম্ভব ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় চুক্তিতে পৌঁছাতে ইরান যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সততা এবং সরল বিশ্বাসে আগামী বৃহস্পতিবার জেনেভায় আলোচনার কক্ষে প্রবেশ করবে তেহরান।
এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ন্ত্রণে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শীর্ষ সামরিক উপদেষ্টা সতর্কতা সম্পর্কিত খবরগুলোকে গুজব বলে দাবি করেছেন। এই সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহজেই জয়ী হবে যুক্তরাষ্ট্র। তিনি আবারও বলেন, চুক্তিতে রাজি না হলে ইরানের জন্য অনেক খারাপ দিন অপেক্ষা করছে। ধ্বংসস্তূপের ভেতরেও গাজায় নিভে যায়নি রমজানের আলো। উপত্যকাটির দক্ষিণাঞ্চলের খান ইউনিসে শত শত এতিম শিশুকে নিয়ে আয়োজিত হলো এক ভিন্ন ধর্মী ইফতার। এদিকে আল শাতি শরণার্থী শিবিরে ইট পাথরের স্তূপের মধ্যেই পরিবার পরিজন নিয়ে ইফতার করাচ্ছেন হারনামানা গাজাবাসীরা। সূর্যাস্তের ঠিক আগে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে শিশুরা। একসময় রোজা রাখলে বাবা মা উদ্গ্রীব হয়ে থাকতো তাদের ইফতারে কি খাওয়াবে তা নিয়ে। তবে ইসরায়েলি আগ্রাসনে বাবা মা হারানো এতিম এই শিশুদের কাছে এখন সেগুলো কেবলই স্মৃতি। দক্ষিণ গাজার খান ইউনিসে অস্থায়ী তাঁবু শিবিরের ফাঁকা জায়গায় সারিবদ্ধ হয়ে বসে পড়ে শত শত ফিলিস্তিনি এতিম শিশু। তাদের জন্য আয়োজন করা হয় বিশেষ ইফতার। খেজুর, গরম খাবার আর মিষ্টি দিয়ে রোজা ভাঙার সেই মুহূর্তে ক্লান্ত মুখে ফুটে ওঠে সামান্য হাসি, যেন যুদ্ধের অন্ধকারে এক চিলতে আলো। أنا فقدت والدي بهذا الحرب بقصف. أنا اليوم في مخيم أيتام، ما كنتش أتوقع ولا يوم في حياتي إنه أنا أصير يتيمة وأقعد مع سفرة مع الأيتام. ইফতারের পর পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ইসলামী সঙ্গীত। শিশুদের কেউ হাততালি দেয়, কেউ চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে। আয়োজকদের ভাষায় এটি শুধু ইফতারের আয়োজন নয়, বরং মানসিক সান্ত্বনা, সহমর্মিতা আর ঐক্যবদ্ধ থাকার বার্তা। বারবার বাস্তুচ্যুত হয়ে তাঁবু বা বিধ্বস্ত ভবনে আশ্রয় নেয়া এই শিশুদের জন্য এমন আয়োজন কিছুটা স্বাভাবিকতার অনুভূতি ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা। এদিকে গাজা সিটির পশ্চিমে আল শাতি শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের মাঝে ইফতার করছেন বাসিন্দারা। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর এটিই তাদের প্রথম রমজান। ভাঙা দেয়াল, ছিন্ন বিচ্ছিন্ন বাড়ির পাশে বসে চলছে ইফতার, কিন্তু বিশ্বাস আর ধৈর্য আঁকড়ে ধরে তারা অপেক্ষা করছে এক শান্ত সকালের। আজ জেনেভায় পরমাণু ইস্যুতে তৃতীয় দফার বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। সংলাপের আগে বুধবার ইরানের 12টি তেলবাহী জাহাজ এবং কয়েকটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। ইরানকে পরমাণু ইস্যুতে চুক্তি করাতে চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। গ্রিসের ক্রিট দ্বীপে অবস্থান করছে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এছাড়া সমুদ্রে ছড়িয়ে পড়েছে মার্কিন পঞ্চম নৌবহরের জাহাজ। ট্রাম্প প্রশাসনের এই বিশাল সামরিক উপস্থিতি তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। সামরিক চাপের মধ্যেই বৃহস্পতিবার জেনেভায় বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। তবে বৈঠকের আগে তেহরানকে অর্থনৈতিকভাবে আরো বেকায়দায় ফেলতে চায় ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় বুধবার দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের 12টি তেলবাহী জাহাজ এবং বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানিকে, যারা তেহরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে অর্থায়ন করছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাফ জানিয়েছেন, ট্রাম্পের নেতৃত্বে এই সর্বোচ্চ চাপ ক্যাম্পেইন ইরানকে পরমাণু অস্ত্র ও সন্ত্রাসবাদে অর্থায়ন থেকে বিরত রাখতেই পরিচালিত হচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আক্রমণ চালানো হলে ইরান তার কঠোর জবাব দেবে। তিনি স্পষ্ট করে বলেন, তেহরান সম্মানজনক কূটনীতির পথে হাঁটতে রাজি, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আলোচনার টেবিলে বসে আঘাত করতে চায় তবে তাদেরকে ইরানের প্রতিরক্ষা বাহিনীর শক্তিশালী জবাবের মুখোমুখি পড়তে হবে। এত উত্তেজনার মাঝেও সমঝোতার আশা ছাড়েননি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির নির্দেশনায় তারা বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান এবং জেনেভা আলোচনায় একটি অনুকূল ফলাফলের অপেক্ষায় আছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। তিনি বলেন, ইরানের কাছে এখন পরমাণু অস্ত্র না থাকলেও মজুদ থাকা উপাদানগুলো যে কোনো সময় অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। এই অনিশ্চয়তা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। আফগানিস্তানের নানগরহার প্রদেশে দুই পক্ষই একে অপরের ভারী অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন।
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। স্থানীয় সময় মঙ্গলবার আফগানিস্তানের নানগরহার প্রদেশের সীমান্ত এলাকায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন সংঘর্ষ শুরু হয়েছে। স্থানীয়রা জানান দুপক্ষই ভারী অস্ত্র ব্যবহার করেছে এবং এর মধ্যেই হতাহতের ঘটনা ঘটেছে। আফগানিস্তানের বিরুদ্ধে অপ্ররোচিত হামলার অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তানের একটি পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে সন্ত্রাসীরা হঠাৎ করে পুলিশ মোবাইল ভ্যান লক্ষ্য করে গুলি চালায়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মুহসিন নাকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বলেন শহীদরা জাতির ভবিষ্যতের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং তাদের এই ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। এই হামলার পিছনে ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠী দায়ী বলে দাবি করেন তিনি। এদিকে সোমবারের হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আফগান বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালাবে। স্থানীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইসলামাবাদ বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে, তবে কাবুলের এমন করার কোনো ইচ্ছে নেই। পরাশক্তির নির্দেশে কাজ করা পাকিস্তানের অভ্যন্তরে একটি নির্দিষ্ট চক্র এই অঞ্চলে নিরাপত্তাহীনতা তৈরি করতে চাইছে বলে অভিযোগ করেন জাবিউল্লাহ। তিনি আরো দাবি করেন তেহরিকি তালেবান বা টিটিপিকে লক্ষ্যবস্তু করার অজুহাতে পাকিস্তানের সামরিক বাহিনী হামলা চালিয়ে নারী ও শিশু সহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে দোহায় বৈঠকে আঞ্চলিক শান্তি, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব উল্লেখ করেছেন। দুই পক্ষই সীমান্ত সংলাপ এবং উত্তেজনা কমানোর মাধ্যমে স্থিতিশীলতা রক্ষায় সম্মত হয়েছে। কিউবার জলসীমায় উপকূলরক্ষীদের গুলিতে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 6 জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্রের নিবন্ধিত একটি স্পিড বোটে থাকা ওই ব্যক্তিরা কোস্টগার্ডদের নৌযানে গুলি ছুটছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন কর্মকর্তারা এই বিষয়ে তদন্ত করবেন। স্থানীয় সময় বুধবার সকালে কিউবার উত্তর উপকূলের ভিলা ক্লারা প্রদেশের কায়ো ফালকোনেসের কাছে সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে ফ্লোরিডা নিবন্ধিত একটি স্পিডবোটের। কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, উপকূলরক্ষীরা পরিচয় জানতে এগোতেই স্পিডবোট থেকে গুলি চালানো হয়। পাল্টা গুলিতে স্পিডবোটে থাকা 4 জন নিহত এবং 6 জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানানো হয়। হাভানার দাবি, গোলাগুলিতে কিউবার সীমান্তরক্ষী নৌযানের কমান্ডারও আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবার নাগরিক। কিউবা বলছে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে। বেশিরভাগই অপরাধমূলক ও সহিংস কার্যকলাপের সঙ্গে জড়িত বলেও জানানো হয়। তাদের রাষ্ট্রীয় গণমাধ্যমের সংবাদে জানানো হয়, স্পিডবোটের আরোহীরা সন্ত্রাসী কার্যক্রম চালানোর উদ্দেশ্যে কিউবায় যাচ্ছিলেন। স্পিডবোট থেকে রাইফেল, বিস্ফোরক ডিভাইস, বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছে। মার্কিন নীতি নির্ধারকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। অনেকেই হতাহতদের আসল পরিচয় খুঁজে বের করার আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, মার্কিন সরকারের সঙ্গে এই অভিযানের সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজস্বভাবে যাচাই করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে আমাদের কাছে যেসব তথ্য আছে তারা বেশিরভাগই কিউবা কর্তৃপক্ষ সরবরাহ করেছে। আমি হাভানায় আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। স্পিডবোটে কারা ছিল, তারা আদৌ মার্কিন নাগরিক কিনা এ বিষয়ে আরো তথ্য জোগাড় করার চেষ্টা চালাচ্ছে। দ্রুত এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউস। 5 বছরে গড়ালো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তবে ইউক্রেনে এখনো রাশিয়ার সব লক্ষ্য পূরণ হয়নি। তাই আগ্রাসন আরো দীর্ঘায়িত করার হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র। তবে মস্কো তাদের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পশ্চিমা গোয়েন্দা সংস্থার মদদে ইউক্রেন শান্তি প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই অভিযানের রূপ নেয় রক্তক্ষয়ী যুদ্ধে। সেই ভয়াবহতার 4 বছর পূর্ণ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে দুর্বিষহ যুদ্ধের এই দীর্ঘ সময়ে ছিল শুধুই হাহাকার আর ক্ষত। সেই দিনগুলোর স্মরণেই এই দিনে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজন হারানো ইউক্রেনীয়রা। ইউক্রেনের জনগণের ধৈর্য আর সাহসের প্রশংসা করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনে এসে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে প্রকৃত ধারণা নেয়ার আহ্বান জানান জেলেনস্কি।
পুতিন ইউক্রেনের মানুষের মনোবল ভাঙতে ব্যর্থ হয়েছে। তিনি এই যুদ্ধে জিততে পারেননি। আমরা ইউক্রেনকে রক্ষা করেছি এবং আমরা শান্তি ও ন্যায় নিশ্চিত করতে সবকিছু করব। ইউক্রেনের পাশে দাঁড়াতে কিয়েভ সফর করেছেন ডজনখানেক ইউরোপীয় কর্মকর্তা। যুদ্ধে নিহত ইউক্রেনীয়দের শ্রদ্ধা জানাতে স্মৃতিসভায় অংশ নেন তারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে স্থায়ী শান্তির পথে বাধা দেওয়ার অভিযোগ করেন। ইউক্রেনে নতুন সামরিক ও মানবিক সহায়তার প্যাকেজও ঘোষণা দেন তিনি। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, মস্কোকে মোকাবিলায় কিয়েভের আরও সামরিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে ইউক্রেনের জন্য 900 কোটি ইউরো ঋণের অনুমোদন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার অভিযোগ করেছেন, পশ্চিমা গোয়েন্দা সংস্থার সহায়তায় ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। তিনি দাবি করেন, শত্রুরা রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ব্যর্থ হয়েছে, তাই তারা শহরগুলোতে গোলাবারুদ ছোড়া, অবকাঠামো ধ্বংস এবং সরকারি ও সামরিক কর্মকর্তাদের হত্যার মতো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছে। পুতিন সতর্ক করে বলেন, কৃষ্ণ সাগরের নিচে থাকা রাশিয়ার গ্যাস পাইপলাইনগুলো আক্রমণের লক্ষ্য হতে পারে, তবে এর যথাযথ জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এ ধরনের হুমকি কার্যকরভাবে মোকাবেলার জন্য আমাদের শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং জনসমাগমের স্থানগুলোর সন্ত্রাস বিরোধী নিরাপত্তা জোরদার করা। আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এর মধ্যে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সব লক্ষ্য এখনো পূরণ হয়নি। সব লক্ষ্য অর্জনে সামরিক আগ্রাসন চলবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। বিশ্বজুড়ে বাণিজ্যিক অস্থিরতার মাঝে নতুন সমীকরণের সন্ধানে চীন সফর করছেন জার্মান চ্যান্সেলর। বুধবার প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠকের পরে জার্মান চ্যান্সেলর জানান, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 120টি বিমান কিনবে চীন। এছাড়া জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুতেও দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে।